ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়ান্স অ্যাগেইন স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আইটি লাইভ ক্লাসে। নতুন আইটি লাইভ ক্লাস না, আসলে অনেকদিন পরে তোমাদের সাথে লাইভে আসা। সো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি অনেকদিন পর ক্লাসে। আমি আশা রাখবো যে সবাই জয়েন করবা। ওহো, আজকে তো আমাকে অনেকে ক্লাসে জয়েন হওয়ার জন্য পেমেন্ট করছিল রে ভাই, বলি হয়ে গেছিলাম। একটু এগুলো একটু জয়েন করে দিই, হ্যাঁ। ওকে, তো সবাই দ্রুত জয়েন হয়ে যাব, দেন আমরা আমাদের আলোচনা শুরু করব। নমস্কার স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবং যারা নমস্কার দিয়েছো তাদের জন্য প্রীতি ভালোবাসা সবসময়। আচ্ছা, আমি একটু দেখতে চাই যে আমরা সবাই একটু কয়জন জয়েন হই দ্রুত। আমি একটু সময় নিচ্ছি, 2-1 মিনিট। সবাই যুক্ত হয়ে গেলে দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি কয়জন যুক্ত হয়েছে সেটা দেখতে পাচ্ছি না, ওয়াই সর্দি লাগিয়েছে, অবস্থা খারাপ হয়ে গেছে। ভালো আছে, কয়জন যুক্ত হয়েছে দেখা যাচ্ছে? মাত্র 8 জন। কিরে ভাই, আমি এখানে দেখতে পাচ্ছি না কেন কয়জন যুক্ত হয়েছে সেটা তো বুঝলাম না। আচ্ছা, আমরা সবাই রেডি কিনা একটু বলবো। আমরা আমরা সবাই রেডি কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আমরা যদি প্রস্তুত হতে পারি দেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। সবাই রেডি কিনা বলো। আর আসে কেউ ফলাফল নতুন? হয়তো আরো কিছু আসবে। আচ্ছা, রেডি? একজন বলছে, 2 জন বলছে, 3 জন বলছে, 4 জন বলছে, 5 জন বলছে। আচ্ছা, 5 জন বলছে রেডি। বাকিরা কই? বাকিরা বলো। 10-এ 10 রেসপন্স চাই। ওকে, রেডি 1। আচ্ছা, একটু দ্রুত বলো রেডি কিনা। ওকে, রেডি। আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখেন, আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের একদম শেষ ক্লাস বলতে পারো। যদি সমস্যা থাকে আমরা আরেকটা ক্লাস আনবো, বাট আই হোপ আজকে শেষ করে দিব। আজকে মূলত আমরা ভারসাম্য নিয়ে আলোচনা করব। ভারসাম্য নিয়ে আলোচনা করব। এই ভারসাম্য নিয়ে আলোচনা করার জন্য আগে বুঝতে হবে যে ভারসাম্য কেন আসে সেটা একটু বুঝো। দেখো, ভারসাম্য মানে হচ্ছে ব্যালেন্স। ভারসাম্য মানে কি বলতো? ব্যালেন্স। ব্যালেন্স মানে কি বলতো? দুই পাশ সমান হওয়া। ব্যালেন্স মানে কি বলতো? দুই পাশ সমান হওয়া। তো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আমি এক পাশে একটা 5 কেজি ওজনের বাটখারা দিলাম, আর পাশে হচ্ছে 3 কেজি ওজনের বাটখারা দিলাম, বলো দুই পাশ কি সমান হবে? দুই পাশ কি সমান হবে? দেখি বলতো। ব্যালেন্স মানে হচ্ছে কি বলতো? সমান হওয়া, সমান হওয়া, সমান হওয়া। আমি যদি এক পাশে 5 কেজি ওজনের একটা বাটখারা দিই, এক পাশে যদি 3 কেজি ওজনের বাটখারা দিই, তাহলে কি আমার ব্যালেন্স আসবে নাকি ব্যালেন্স থাকবে না? বলো, ব্যালেন্স থাকবে নাকি থাকবে না? আচ্ছা, নামাজ পড়লে, নামাজ পড়ে আই, না থাকবে না। তাহলে যদি ব্যালেন্স না থাকে তার মানে কি বুঝলাম বলতো? ব্যালেন্স হইতে গেলে কি হবে? ব্যালেন্স হইতে গেলে আমাকে যদি এদিকে 5 কেজি ওজনের বাটখারা দিই, এদিকেও 5 কেজি ওজনের বাটখারাটা দিতে হবে, অর্থাৎ দুইটা পাশ সমান হইতে হবে। তো অর্থনীতিতে, অর্থনীতিতে দুইটা চলক আছে, বুঝতে পারছো? অর্থনীতিতে দুইটা কি আছে বলতো? দুইটা চলক আছে। এই দুইটা চলকের নাম কি কি? একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে যোগান। এই চাহিদা আর যোগান এরা যখন সমান হয়, এরা যখন কি হয়ে যায়? পরস্পর সমান হয়ে যায়, তখন সেটা অর্থনীতিতে বলা হয় ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। এখন তাহলে অর্থনীতিতে যদি পরীক্ষা জিজ্ঞেস করে অর্থনীতিতে ভারসাম্য বলতে আসলে কোন অবস্থাকে বোঝায়? এই চাহিদা এবং যোগানের সমতা অবস্থাকে ভারসাম্য বোঝায়। অর্থনীতিতে ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের সমতা পজিশনে আসাটাকে বোঝাচ্ছে। এখন বিষয়টা খেয়াল করো ভালো করে। এই যে চাহিদার যোগান সমান হবে, আর এটার সমান হবার পেছনে কারণটা কি? আসলে কেন সমান হইতে হবে? কেন হইতে হবে সমান? কেন হইতে হবে সেটা একটু আমরা একটু বের করি, কারণটা বের করি। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমরা যখন কলম কিনতে যাই, বলেন তো, কলম কিনতে গেলে কলমের একটা দাম থাকে কি থাকে না? থাকে। চাল কিনতে গেলে একটা দাম থাকে কি থাকে না? থাকে। যখন ডাল কিনতে যাই, ডাল একটা দাম থাকে। যখন পোশাক কিনতে যাই, যখন পোশাক কিনতে যাই তখন একটা দাম থাকে। তাহলে প্রত্যেকটা দ্রব্য বা সেবার, প্রত্যেকটা দ্রব্য বা সেবার একটা দাম রয়েছে, নির্দিষ্ট দাম রয়েছে। প্রত্যেকটা দ্রব্য বা সেবার একটা নির্দিষ্ট কি রয়েছে? দাম রয়েছে। এখন এই দামটা আসলে কোত্থেকে আসে? এই দামটা আসলে কোত্থেকে আসে? এই দামটা আসে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে। চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে।
চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে। তাহলে আমরা যে দ্রব্য কিনতে যাই না কেন, প্রত্যেকটা দ্রব্যের দাম নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের মাধ্যমে। তাহলে কি বলছি বলতো, প্রত্যেকটা দ্রব্যের দাম নির্ধারিত হয় কিসের মাধ্যমে? চাহিদা এবং যোগানের মাধ্যমে। আর এখান থেকে আমরা দুইটা জিনিস বের করা শিখবো, একটা হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে ভারসাম্য দাম, আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। অর্থাৎ আমাদেরকে মূলত দুইটা জিনিস নির্ণয় করতে হয়, একটা হচ্ছে ভারসাম্য দাম, আর একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। অর্থাৎ 10 টাকা দামে একজন ক্রেতা কয়টা কিনবে, একজন বিক্রেতা কয়টা বিক্রি করবে। মনে করো ও 50টা কিনবে, ও 50টা বিক্রি করবে, তাহলে দুইটা সমান। কয় টাকা দামে? 10 টাকা দামে। এই 10 টাকাটাকে বলা হচ্ছে ভারসাম্য দাম, 10 টাকাটাকে কি বলা হচ্ছে? ভারসাম্য দাম। আর 50 টাকা বলা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা মূলত এই দুইটা জিনিস বের করা শিখবো। তাহলে আমরা একটু যদি নোট ডাউন করি, আমি যদি একটু তোমাদেরকে নোট দিই, তাহলে আমরা একটু নোট করি, সবাই একটু লিখো, এগুলা কথাগুলো একটু লিখে নাও তো, সবাই একটু লিখো তো। লিখো, ভারসাম্য বলতে চাহিদা ও যোগান পরস্পর সমান হওয়াকে বোঝায়। ঠিক আছে, ভারসাম্য বলতে চাহিদা এবং যোগান পরস্পর কি হওয়াকে বোঝায়? সমান হওয়াকে বোঝায়। এদের কাজ কি সমান হওয়ার কারণ কি? কারণ চাহিদা ও যোগান পরস্পর, চাহিদা এবং যোগান পরস্পর, আচ্ছা চাহিদা যোগান পরস্পর না লিখে আমরা এভাবে লিখি যে চাহিদা এবং যোগান পরস্পর সমান হওয়াকে ভারসাম্য বলে। ঠিক আছে, তাহলে এই পরস্পর সমান কেন হইতে হয়? কারণ বলছি কি, দাম নির্ধারণের জন্য। তাহলে ভারসাম্যের মাধ্যমে, ভারসাম্যের মাধ্যমে, হাই হাই লেখা একটু বাজে হচ্ছে, আচ্ছা এটা মনে হয় একটু বড় সাইজ হয়ে গেছে। ভারসাম্যের মাধ্যমে দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয়। তাহলে দ্রব্য বা সেবার দাম নির্ধারণ করতে গেলে, অবশ্যই কি হইতে হবে? ভারসাম্য অবস্থায় আসতে হবে। আর ভারসাম্য অবস্থা আসা মানে কি? ভারসাম্য অবস্থা মানে কি? চাহিদা এবং যোগান পরস্পর কি হওয়া? সমান হওয়া। তাহলে ভারসাম্য থেকে কয়টা জিনিস নির্ণয় করতে হবে? ভারসাম্য থেকে দুটি বিষয় নির্ণয় করতে হবে। একটা হচ্ছে ভারসাম্য দাম, আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এই দুইটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। এতটুকু লেখা হয়েছে কিনা সবাই একটু ডান লিখো। কি গরম পড়ে, এতটুকু লেখা হয়েছে কিনা সবাই একটু ডান লিখো। দ্রুত লেখা শেষ হলে ডান লিখো। পূজা সরকার লিখছে ডান, তারপর সাদিয়া লিখছে ডান, তারপর ঝিনুক লিখছে ডান। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম বলতো? আমরা কি শিখলাম? অর্থনীতিতে যত দ্রব্য বা সেবার ক্রয় বিক্রয় হবে, প্রত্যেকটা দ্রব্য বা সেবার একটা নির্দিষ্ট কি থাকে? একটা নির্দিষ্ট দাম থাকে। আর এই দামটা নির্ধারণ হবে কিসের ভিত্তিতে? এই দামটা নির্ধারণ হবে চাহিদা এবং যোগান পরস্পর সমান হওয়ার মাধ্যমে। আর চাহিদা এবং যোগান পরস্পর সমান হওয়া মানে কি হওয়া বলতো? বাজারে কি তৈরি হওয়া? ভারসাম্য তৈরি হওয়া। তাহলে বাজারে যখন ভারসাম্য হয়, চাহিদা যোগান সমান হয়, চাহিদা যোগান সমান হওয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয়। আর ওই দামে দেখো, ভারসাম্য দামে আমরা কতটুকু বিক্রি করি সেটাও জানতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা দুইটা বিষয় জানতে পারি, একটা হচ্ছে ভারসাম্য দাম, আর একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। পরীক্ষা যদি আসে ভারসাম্য দাম কাকে বলে, কি বলতো? ভারসাম্য দাম কাকে বলে, তখন কি লিখবো? আমার সাথে সাথে লিখে নাও। লিখো, যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে। আর পরীক্ষা যদি আসে তাহলে দেখো, যে দামে, অর্থাৎ যতটুকু দাম হলে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, সেটা হচ্ছে ভারসাম্য দাম। অর্থাৎ মনে করো একটা কলম, হ্যাঁ একটা কলম, এটা মনে করো যে কলম, এই কলমটা মনে করো যে 5 টাকা যখন হয়, তখন ক্রেতা হচ্ছে 10টা কিনবে, বিক্রেতাও 10টা বিক্রি করবে। তাহলে ক্রেতা কিনলে সেটা কি? চাহিদা। বিক্রেতা বিক্রি করলে সেটা কি? যোগান। তাহলে এই যে যোগান
এবং চাহিদা এরা পরস্পর সমান হয়েছে, কয় টাকা দামে? 5 টাকা দামে। ওই 5 টাকা দামটাই হচ্ছে আমাদের ভারসাম্য দাম। ভারসাম্য দাম, তাহলে যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে বলে ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ কাকে বলে? এই যে যতটুকু এরা দুজন সমান হয়েছে, 10 এ 10 সমান হয়েছে না, অর্থাৎ যে পরিমাণে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, যে পরিমাণে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। যে পরিমাণে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। তাহলে এই দুইটা জিনিস লেখা হয়েছে কিনা বলো? এই দুইটা জিনিস লেখা শেষ হলে ডান টু লিখো। এই দুইটা জিনিস লেখা শেষ হলে ডান টু লিখো সবাই। এই দুইটা জিনিস লেখা শেষ হলে ডান টু লিখো। ওয়ালাইকুম আসসালাম। বইয়ে আছে, বাট বইয়ে থাকলেও আমরা লিখবো, যারা ফাঁকিবাজি করবে এটা তোমাদের বিষয় ভাই, আমি বলতে পারবো না। ফাঁকিবাজি করতে চাইলে তোমাদের বিষয়। এখনো দেখতে পাচ্ছি 17 জন, মানে ফলোয়াইন সবাই এখনো জয়েন হয় নাই। বুদ্ধি কখন আসবে তোদের? আচ্ছা, লিখে শেষ হলে সবাই একটু ডান টু লিখে ফেলবো। 10 জন ডান টু লিখলে হবে। তাহলে এই যে কথাগুলো মুখস্থ হয়েছে কিনা দেখো তো, সবাই আমার সাথে সাথে একটু মিলাই নাও তো। কথাগুলো মুখস্থ হয়েছে কিনা আমার সাথে সাথে একটু মিলাই নাও তো। প্রথম কথা কি বলছি? প্রথম কথা বলছি হচ্ছে ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হওয়াকে বোঝায়। ভারসাম্য বলতে কি বোঝায়? চাহিদা এবং যোগান পরস্পর সমান হওয়াকে বোঝায়। তাহলে ভারসাম্য বলতে কি বোঝায়? ভারসাম্য বলতে চাহিদা এবং যোগান এরা দুজন পরস্পর কি হওয়াকে বোঝাবে? সমান হওয়াকে। তাহলে ভারসাম্য কখন অর্জিত হয়? পরীক্ষা যদি আসে ভারসাম্য কখন অর্জিত হয়? চাহিদা এবং যোগান পরস্পর যখন সমান হয়। চাহিদা এবং যোগান পরস্পর যদি কি হয়? চাহিদা এবং যোগান পরস্পর যখন সমান হয় তখন ভারসাম্য অর্জিত হয়। আর ভারসাম্য অবস্থার মাধ্যমে কি নির্ধারণ হয়? ভারসাম্য অবস্থার মাধ্যমে দ্রব্য বা সেবার দাম নির্ধারণ হয়। আর এই ভারসাম্য থেকে আমরা কয়টা জিনিস জানতে পারি? ভারসাম্য থেকে আমরা দুইটা জিনিস জানতে পারি, একটা হচ্ছে ভারসাম্য দাম আর একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে পরীক্ষা যদি আসে ভারসাম্য দাম কাকে বলে, তখন আমরা লিখবো যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর যে পরিমাণে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। মুখস্থ হইলে লিখো 100% ক্লিয়ার। মুখস্থ হইলে লিখো 100% ক্লিয়ার। মুখস্থ হইলে লিখো 100% ক্লিয়ার। চলে আসছস? আচ্ছা, মুখস্থ হইলে লিখো 100% ক্লিয়ার। যদি মুখস্থ হয় তাহলে লিখেন 100% ক্লিয়ার। কথা কে যাচ্ছে? এসএস নিসি পরে নোট করব। আগে মুখস্থ কর। এসএস নিসস ঠিক আছে, সমস্যা নাই, মুখস্থ কর। এই পানির বোতলে পানি আছে? আল্লাহ আল্লাহ। তাহলে 100% ক্লিয়ার কার কার একটু দেখতে চাই আমি। দেখতে পাচ্ছি পূজার 100% ক্লিয়ার, জিনুক 100% ক্লিয়ার, তারপর হচ্ছে তোমার সাদি 100% ক্লিয়ার, নুহা 100% ক্লিয়ার। বেলাবে চলে গেছে। আচ্ছা, আমাকে একটু পানি খাওয়াইতে পারবেন? সুপন্দর 100% ক্লিয়ার। কি ওখানে রেখে যাবো? আসবে না বেলাবে? আসবে মনে হয়, শিওর? তাহলে ওখানে রেখে যাবো, তালা মেরে যাবো আর কি। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আচ্ছা ওকে, সবাই ক্লিয়ারলি করেছো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন আমাদের কি? আমাদের করণীয় লিখো। লিখো আমাদের করণীয়। ভাইয়া আমাদের কি? ভাইয়া আমাদের হচ্ছে আমাদের করণীয়। আমাদের কি কি করণীয়? আসলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, হয় আমাদেরকে প্রশ্নে উদ্দীপকে হয় সমীকরণ দেওয়া থাকবে, নাইলে সূচি দেওয়া থাকবে। ভালো করে বুঝিস কথাটা। আমাদের প্রশ্নটা কয়ভাবে হইতে পারে? দুইভাবে হইতে পারে, হয় সমীকরণ নাইলে সূচি। যদি সমীকরণ আসে ওখান থেকে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হয়। একটা হচ্ছে ভারসাম্য অবস্থা, আরটা হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তন। ভারসাম্য অবস্থার পরিবর্তন, এই দুইটা জিনিস আমাদেরকে শিখতে হবে। একটা হচ্ছে ভারসাম্য অবস্থা, আরটা হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তন। অর্থাৎ সমীকরণ থেকে যখন প্রশ্ন হবে, তাহলে আমাদের উদ্দীপকটা দুই ভাগে বিভক্ত। দেখো, একটা হচ্ছে কাঠামো, একটা হচ্ছে কাঠামো 1, আরটা হচ্ছে কাঠামো 2। তোমার প্রশ্নের মধ্যে তুমি এখন যদি রিচার্জ করো দেখবা দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে উদ্দীপকের সমীকরণ দেওয়া থাকবে, আদারওয়াইজ স্কেডিউল বা সূচি দেওয়া থাকবে বা টেবল দেওয়া থাকবে। যদি সূচিও দেওয়া থাকে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে বলবে সূচি অথবা রেখায়কে ভারসাম্য অবস্থাটা দেখাতে বলবে।
ভারসাম্য অবস্থা দেখাতে বলবে। অর্থাৎ এখানে গাণিতিক ভাবে দেখাতে বলবে, শুনো এখানে হচ্ছে গাণিতিক ভাবে দেখাতে বলবে, অর্থাৎ অঙ্ক করে দেখাতে বলবে, আর এখানে হচ্ছে মনে করো যে সূচি বা রেখা একে ভারসাম্য অবস্থাটা দেখাতে বলবে। পার্থক্য হচ্ছে এই জায়গায়। আর এখানেও ঠিক সেম, এখানেও ঠিক সেম। আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তন দেখাতে হবে, ভারসাম্য অবস্থার পরিবর্তন। অর্থাৎ আমাদের এখানে টোটাল কাজ হচ্ছে মূলত তিনটা, টোটাল কাজ হচ্ছে মূলত তিনটা। তবে তিনটার মধ্যে দেখো একটা হচ্ছে গাণিতিক ভাবে ভারসাম্য অবস্থা দেখানো, আর একটা সূচি বা রেখার মাধ্যমে ভারসাম্য দেখানো, আরটা হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তন, যেটা এখানেও আছে আবার এখানেও আছে। তবে এখানের পরিবর্তনটা ব্যাখ্যা করা আর এখানের পরিবর্তন ব্যাখ্যা করা ভিন্ন। তাহলে আমরা এই জন্য ভিন্ন যেহেতু, সুতরাং আমরা বলি আমাদের টোটাল কাজ হচ্ছে, আমাদের টোটাল করণীয় কাজ হচ্ছে চারটা। একটু কমেন্টে লিখো তো আমাদের টোটাল কাজ কয়টা বলো তো? চারটা। একটা হচ্ছে সমীকরণ থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে সূচি থেকে দুইটা জিনিস। তাহলে আমাদের করণীয় কয়টা কাজ সেটা বলো একটু সবাই। আমাদের করণীয় কয়টা কাজ? তাহলে আমাদের করণীয় কয়টা কাজ বলো? টোটাল কাজ কয়টা? টোটাল কাজ হচ্ছে চারটা। ইয়েস। এখন এই চারটা জিনিস যদি আমি তোমাকে 100% ক্লিয়ার করতে পারি, ভাই একদম সোজা কথা, এই চারটা জিনিস যদি আমি তোমাকে 100% ক্লিয়ার করতে পারি, তোমার 10 নাম্বার লিখে নাও ভাইয়া, 10 নাম্বার লিখে নাও, একদম খাতার মধ্যে এখনই লিখে নাও, আমার সাইন শুদ্ধ দিয়ে দাও, তুমি ওখানে আমার সাইন শুদ্ধ দিয়ে দাও, একদম 100% তোমার ভারসাম্য থেকে 10 নাম্বার থাকবে। তাহলে এই চারটা জিনিস আমরা এখন ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে প্রথমে আসো সমীকরণ থেকে। আচ্ছা, সমীকরণ থেকে কি কি প্রশ্ন হয় দেখো। সমীকরণ থেকে কি কি প্রশ্ন, আমরা একটা প্রশ্ন কাঠামো লিখি, তারপর ওখান থেকে করি। হ্যাঁ, প্রশ্ন 1, কিউডি সমান এবং কিউএস সমান। তাহলে কিউডি মানে কি বলতো? কিউডি মানে চাহিদা সমীকরণ, আর কিউএস মানে কি? যোগান সমীকরণ। তাহলে আমার কিউডি এবং কিউএস দুইটা সমীকরণ দেওয়া থাকবে। আমি যদি একটু আমাদের বইটা থেকে আমি একটা সমীকরণ নিই, যে কোনো একটা সমীকরণ নিলেও চলতো, বাট আমি চাচ্ছি, আমি যেহেতু ম্যাথ করাচ্ছি সুতরাং একটা ম্যাথ করাই ফেলি। 40 মাইনাস 4p একটা আছে, আর এটা হচ্ছে -8 + 4p, -8 + 4p। এখান থেকে একটা প্রশ্ন নিলাম। এখন এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে দেখো। এক নম্বর প্রশ্ন হবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে 1 নম্বর। এটা মনে রাখবে যে এটা প্রয়োগের জন্য ফিক্সড, আর উচ্চতর দক্ষতার জন্য আমাদের প্রশ্ন প্যাটার্নটা যদি সমীকরণ থেকে আসে তখন তিনটা কাঠামোতে আসতে পারে। দেখো এটা কিন্তু আমরা সমীকরণ থেকে ব্যাখ্যা করতেছি, দেখো এটা সমীকরণ থেকে ব্যাখ্যা করতেছি। তাহলে সমীকরণ থেকে যদি প্রশ্ন হয়, এটা প্রশ্ন প্যাটার্ন বলে। দুইটা সমীকরণ দেওয়া থাকবে, গতে হচ্ছে এটা ফিক্সড, ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। আর ঘতে তোমাকে বলবে হয়তো যে সরকার, আচ্ছা এটা কত আসতে পারে, 8, আচ্ছা ভারসাম্য দাম যদি 5 টাকা, আচ্ছা ভারসাম্য দাম সরকার যদি দাম 5 টাকা নির্ধারণ করে, আচ্ছা নির্ধারণ করে বা একটু বলে হয়েছে, নির্ধারণ করে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে? ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে? একটা প্রশ্ন। সরকার যদি দাম 5 টাকা নির্ধারণ করে ভারসাম্য অবস্থা কি পরিবর্তন আসবে? 5 টাকাটা কেন বলছি? এখানে 5 টাকাও থাকতে পারে, 4 টাকাও থাকতে পারে, 3 টাকাও থাকতে পারে, টোটাল কত হচ্ছে? 1 টাকা থাকবে। আরটা হচ্ছে সরকার যদি দাম 8 টাকা নির্ধারণ করে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে? ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে? তোমরা এই জিনিসগুলো লিখে নিবা, দ্রুত লিখে নিবা। আরেকটা প্রশ্ন এভাবে হইতে পারে যে সরকার যদি দাম 5 ও 8 টাকা নির্ধারণ করে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে? অর্থাৎ আমি এখানে তোমাকে বলতে যাচ্ছি, কি বলতে যাচ্ছি দেখো, একটু ফোকাস করলে তুমি বুঝতে পারবা। একটা দাম 5 টাকা, একটা দাম 8 টাকা, একটা হচ্ছে 5 টাকা ও 8 টাকা। অর্থাৎ তোমাকে ইন্ডিভিজুয়ালি একটা সিঙ্গেল দাম বলতে পারে, অথবা দুইটা দাম বলতে পারে। এই দামটা তুমি যদি আমরা যখন করব তখন বুঝবা। এই দামটা হচ্ছে আমরা যে অঙ্কটা করতেছি তার চেয়ে
ভারসাম্য দামের চেয়ে কম দাম, ভারসাম্য দামের চেয়ে কম দাম। তুমি হয়তো এখন অঙ্ক করো না এই জন্য পারতেছ না, কিন্তু আমি জানি, আমি তোমাকে জাস্ট বোঝার জন্য বলতেছি। তাহলে ভারসাম্য দামের চেয়ে একটা কম দাম বলতে পারে, আর একটা ভারসাম্য দামের চেয়ে কি বলতো বেশি দাম বলতে পারে, অথবা কম ও বেশি দুইটা দামই বলতে পারে। তাহলে আমাদেরকে ভাই কম ও বেশি দামের উপর মন্তব্য করতে বলতে পারে, কম দামটার উপর মন্তব্য করতে বলতে পারে, বেশি দামটার উপর মন্তব্য করতে বলতে পারে, অর্থাৎ তিনভাবে বলতে পারে। তাহলে আমাদের গতে ফিক্সড, গতে শুধু একটাই প্রশ্ন, ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, এটা ফিক্সড। ঘ থেকে এসে তোমাকে একটা কম দামের উপর মন্তব্য করতে বলতে পারে, কম বেশি দামের উপর মন্তব্য করতে বলতে পারে, এবং কম দাম ও বেশি দাম দুইটার উপর মন্তব্য করতে বলতে পারে। আগে শীতকাল ছিল, এখন গরম হয়েছে, এসিটা চলতেছে না, অবস্থা খারাপ, এই জন্য ঘামাচ্ছে। তারপরে ক্লাস নিচ্ছি, তোরা অনেকে আমার উপর বিরক্ত হয়ে গেছিস, অনেকে আমাকে অনেক গালাগালি করে ফেলছিস, আমি ইতিমধ্যে জানি। তারপরে ক্লাস নিচ্ছি, আল্লাহ প্লিজ ক্লাস অ্যাটেন্ড থাকবে, এখন থেকে রেগুলার ক্লাস করে সিলেবাসটা শেষ করে দিব ঠান্ডা। তাহলে আমি কি বললাম, আমাদের যে মন্তব্য, একটা হচ্ছে প্রথমে ভারসাম্য দাম এবং পরিমাণ, এটা ফিক্সড। আর এই তিনটা জিনিসটা, এই যে একটা দুইটা তিনটা যে জিনিস দেখতে পাচ্ছ, এই তিনটা জিনিসকে বলা হয় ভারসাম্য অবস্থার পরিবর্তন। এই যে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে, ভারসাম্য অবস্থায় কি পরিবর্তন আসবে, ভারসাম্য অবস্থায় কি পরিবর্তন আসবে, অর্থাৎ ভারসাম্য অবস্থার পরিবর্তন। আমি তোমাদেরকে একটু আগে স্মরণ করে দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, মনে আছে কিনা জানি না। যদি সমীকরণ থেকে প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন হবে, একটা হচ্ছে ভারসাম্য অবস্থা বের করতে বলবে, ভারসাম্য অবস্থা মানে কি, ভারসাম্য দাম ও পরিমাণ, এই দুইটা জিনিস বের করতে বলবে। আরটা হচ্ছে ভারসাম্য অবস্থার পরিবর্তনের উপর মন্তব্য করতে বলবে। এই দুইটা হচ্ছে আমাদের কাজ। এখন আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ভারসাম্য অবস্থার পরিবর্তনটা কিভাবে আসলে মন্তব্য করতে হয়। দেখো, ভারসাম্য দাম, ভারসাম্য এই অবস্থা যেটা আছে, এই অবস্থাটা হচ্ছে একটা গাণিতিক, এটা একটা গাণিতিক প্রক্রিয়া। এখানে হচ্ছে একটা গাণিতিক সিস্টেম আছে, এই গাণিতিক সিস্টেমটা একটু দেখা দিলে হয়ে যাচ্ছে, এই গাণিতিক সিস্টেমটা দেখা দিলে হয়ে যাচ্ছে, এটা তোমাকে আমি দেখাই দিব, একটু পরে দেখাই দিব। কিন্তু যেটা ভারসাম্য অবস্থার পরিবর্তন, ভারসাম্য অবস্থার পরিবর্তন, এটার জন্য কিছু মন্তব্য, একটু কথাগুলো একটু লিখে নাও। ভারসাম্য অবস্থার পরিবর্তন, এই কথাগুলো লিখে নাও, গাণিতিক প্রক্রিয়াটা দেখা দিলে পেরে যাবা। আচ্ছা, আমরা এটা একটু লিখে নিব। স্যার এই অধ্যায় কবে শেষ হবে? এই অধ্যায় আজকে শেষ। আচ্ছা, ভারসাম্য অবস্থার পরিবর্তন উপর মন্তব্যগুলো একটু লিখে নাও। লিখো, 1 নম্বর কথা লিখো, ভারসাম্য দাম অপেক্ষা কম দাম নির্ধারণ করা হলে, এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে ভারসাম্য দাম অপেক্ষা বেশি দাম নির্ধারণ করা হলে, এটা একটা অবস্থা। তাহলে একটা হচ্ছে ভারসাম্য দামে, আমি তোদেরকে কি বলছিলাম বলতো, ভারসাম্য দামে চাহিদার যোগান সমান হবে। এখন তুই যদি বেশি দাম নির্ধারণ করেন বা কম দাম নির্দেশ করেন, অবশ্যই ভারসাম্য অবস্থা পরিবর্তন চলে আসবে না। আমরা কি বলছিলাম, ওই যে আমরা যখন ঘটনা বলছিলাম, তখন আমি তোমাকে এখানে বলছিলাম যে এই মনে করো যে এই কলমের 5 টাকা দামে এরা দুজন সমান ছিল, 10-10 সমান ছিল। তো এখন তুমি যদি 5 টাকার জায়গায় যদি অন্য একটা টাকা রাখতে চাও, 6 টাকা রাখতে চাও, বা 10 টাকা রাখতে চাও, বা 4 টাকা রাখতে চাও, তখন দেখা যাবে এই দামটা পরিবর্তন আসবে। আর এই দামে তো এরা সমান থাকবে না, এরা পরিবর্তন হয়ে যাবে। তো ওদের পরিবর্তনটা আসলে কি পরিবর্তন হবে সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। যদি দাম যেটা আসছে, মনে করো যে 5 টাকা, ওই 5 টাকায় আসছে, এই 5 টাকার চেয়ে কম দাম রাখি, তখন আমাদের অবস্থাটা কি হবে সেটা দেখো। যদি ভারসাম্য দাম অপেক্ষা কম দাম নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পাবে এবং যোগান হ্রাস পাবে, ফলে বাজারে ঘাটতি সৃষ্টি হবে। বাজারে কি বলতো, ঘাটতি মানে শর্টেজ সৃষ্টি হবে। কেন স্যার এই ঘটনাটা কেন? যখন দাম কমে যাবে, তখন দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, আর দাম কমে গেলে যোগান হ্রাস পায়। তাহলে আমার চাহিদাটা কি, চাহিদা বেড়ে যায়, দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, মানুষের বেশি নিতে চাইবে কিন্তু বিক্রেতা বিক্রি করতে চাইবে না, কারণ ওর লাভ কম হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বিক্রেতা বিক্রি কম করতে চাইলে চাহিদা বেড়ে গেলে দেখা যাবে এখন জিনিস শর্ট পড়বে, মানুষ শেষে লাইনে দাঁড়ায় আছে কিন্তু বিক্রেতা বিক্রি করতেছে না, তখন এই অবস্থাকে বলা হয় শর্টেজ বা ঘাটতি। আর যখন বেশি দাম রাখবে, সেক্ষেত্রে চাহিদা হ্রাস পাবে। বলো না, দাম যদি বেড়ে যায় কি চাহিদা বাড়বে নাকি কমে যায়? চাহিদা হ্রাস পাবে।
চাহিদা হ্রাস পাবে এবং যোগান বৃদ্ধি পাবে। ফলে বাজারে এখনো কি ঘাটতি থাকবে না, বাজারে উদ্বৃত্ত মানে কি বলতো, সারপ্লাস দেখা দিবে, উদ্বৃত্ত দেখা দিবে, অর্থাৎ উদ্বৃত্ত থেকে যাবে বা উদ্বৃত্ত থেকে যাবে বা উদ্বৃত্ত দেখা দিবে বা উদ্বৃত্ত সৃষ্টি হবে, একই কথা। হ্যাঁ, তাহলে আমার দুইটা অবস্থা হইতে পারে, একটা হচ্ছে ভারসাম্য দাম চেয়ে কম দাম, আর একটা হচ্ছে বেশি দাম। এখন এইটুকু মুখস্থ হয়েছে কিনা একটু বলো, এইটুকু মুখস্থ হয়েছে কিনা একটু বলো। এইটুকু মুখস্থ হয়েছে কিনা একটু সবাই বলো। এইটুকু মুখস্থ হয়েছে কিনা একটু সবাই বলো। তাহলে আমরা একটা গাণিতিক, একটু পরে গাণিতিক প্রক্রিয়াটা দেখবো, তারপর এই জিনিসটার উপর মন্তব্য করতে হবে। সেক্ষেত্রে যদি কম দাম, পরীক্ষা যদি আমাদেরকে কম দামের উপর মন্তব্য করতে বলে তখন এই লাইনটা প্রথমে লিখতে হবে, যদি বেশি দামের উপর মন্তব্য করতে বলে তখন বেশি দামের জন্য এই লাইনটা লিখতে হবে। এখন কোন লাইনটা কখন লিখবো সেটা ডিপেন্ড করবে প্রশ্নে কি বলছে তার উপর। তার আগে এই জিনিসটা আগে মুখস্থ করে ফেলি, একদম নর্মাল বিষয়, একদম নর্মাল বিষয়। বাজারে যে দামে একটা জিনিস কেনা বেচা হচ্ছে তার চেয়ে যদি সরকার এসে বলে যে কম দাম নির্ধারণ করো, তখন সেক্ষেত্রে দেখা যাবে মানুষে বেশি কিনতে চাইবে। মানুষে বেশি কিনতে চাইবে মানে কি, মানুষের চাহিদা বেড়ে যাবে, মানুষের কি চাহিদা বেড়ে যাবে, আর বিক্রেতা কি বিক্রি কম করতে চাইবে, এর জন্য যোগান হ্রাস পাবে, ফলে দেখা যাবে বাজারে ঘাটতি তৈরি হবে। আর যদি দেখা যায় যে বাজার যে দাম কেনা বেচা হচ্ছে তার চেয়ে বেশি দাম রাখতে চায়, সেক্ষেত্রে মানুষে কম কিনবে, মানুষে কম কিনলে চাহিদা হ্রাস পাবে, বিক্রেতার লাভ বেশি হবে, এই জন্য বেশি বিক্রি করতে চাইবে, যোগান বৃদ্ধি পাবে, ফলে বাজারে কি থেকে যাবে, উদ্বৃত্ত থেকে যাবে বা উদ্বৃত্ত দেখা দিবে, অর্থাৎ জিনিস থেকে যাবে, যোগান বেড়ে যাবে। যখন বিক্রেতা মনে করো পোশাকের দাম বেড়ে গেছে, হ্যাঁ পোশাক সুন্দর করে আনে তাও মারি রেখে দিচ্ছে, ক্রেতা তো নাই, কারণ চাহিদা তো হ্রাস পেয়ে গেছে, তখন জিনিসগুলো থেকে যাবে না, সারপ্লাস থেকে যাবে। তো এই দুইটা মন্তব্য আমাদের যদি মুখস্থ হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করব। এই প্রশ্নটা সলভ করার জন্য আমার যদি পসিবল হইতো যে এখান থেকে একটা এসএস নিতাম তাহলে আর একটু ভালো হইতো। আচ্ছা, এসএস নেওয়ার দরকার নেই আমাদের, আমি আর একটা ইয়েতে যাচ্ছি, তো সেখানে আমি প্রশ্নটা একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, উদ্দীপকটা লিখে নিচ্ছি। কিউডি এবং কিউএস দুইটা জিনিস ছিল, এটা -8+4p ছিল আর এটা 4t - 4p এরকম ছিল, মেবি, আই হোপ এরকমই ছিল, দেখি। ইয়েস, তাহলে আমাকে গতে কি বলছিল ভাইয়া, গতে বলছিল কি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখন এই প্রশ্নটা দেখ, আমি যেভাবে সলভ করাচ্ছি ওভাবেই পরীক্ষা আসবে, কিন্তু মাস্ট বলে দিচ্ছি, কিন্তু কথা দুইবার বলবো না, কথা একবারই বলবো, যে যা বলতেছে তা একদম হুবহু সেম টু সেম আসবে, আমি যেভাবে লিখাচ্ছি পরীক্ষায় ওভাবে করে লিখে আসবে, কাজ শেষ। আবার এবার আই, তাহলে আমরা যখন গ নম্বর শুরু করবো প্রথমে গ নম্বর দিয়ে একটা সুন্দর করে আন্ডারলাইন করবো। প্রশ্ন আমাকে কি কি বলছে, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে প্রথমে ভারসাম্য দাম কাকে বলে লিখবো, যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। আর যে পরিমাণে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। তাহলে এই দুইটা জিনিস কাকে বলে লিখে ফেললাম। এবার সিস্টেমেটিক্যালি দেখো, এই জিনিস দুইটা আমরা আগেই লিখে ফেলছি, একটু আগে লিখে ফেলছি, শিখে ফেলছি। এবার কি করব, এবার এখানে লিখবো ভারসাম্যের শর্তানুসারে। ভারসাম্যের কি বলতো, শর্তানুসারে। ভারসাম্যের শর্ত কি বলছে, ভারসাম্য কখন হয়, চাহিদার যোগান সমান হলে। ভারসাম্যের শর্তানুসারে কিউডি ইজ ইকুয়াল টু কিউএস হবে, কিউডি ইজ ইকুয়াল টু কি হবে, কিউএস হবে। তাহলে কিউডি এবং কিউএস এই দুইটা এখন আমরা অ্যাড করে একটা দাম বের করব। আমাদের প্রথম হচ্ছে ভারসাম্য দামটা বের করা, দাম মানে পি এর মান বের করা। এখান থেকে দেখে দেখে পি এর মান বের করবো। দেখো কিউডির মান কত, কিউডির মান হচ্ছে 4t - 4p, এটা লিখে ফেললাম 4t - 4p সমান কিউএস এর মান কত, দেখো কিউএস এর মান হচ্ছে -8 + 4p, -8 + 4p লিখে ফেললাম। এবার কাজ কি দেখো তো, পি গুলো এক পাশ করা, পি গুলো এক পাশে নিয়ে আসা, -4p এদিকে প্লাস আছে, প্লাসটা এদিকে চলে আসলে কি হয়, মাইনাস হয়, -8
এদিকে প্লাস আছে, প্লাসটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, -40। এই লাইনটা বুঝছো কিনা বলো তো, এই লাইনটা বুঝছো কিনা বলো তো। আচ্ছা এমসিকিউ দেখাই দিব ভাই, এমসিকিউ গুলো দেখাই দিয়েন, এমসিকিউ তে প্রবলেম। আচ্ছা এমসিকিউ গুলো দেখাই দিব, এমসিকিউ এর একটা সলভ ক্লাস নি তাহলে কালকে বা পরশু এমসিকিউটা একটা সলভ ক্লাস দিব। এই লাইনটা বুঝছো কিনা বলো, এই লাইনটা বুঝছো? আচ্ছা তোমরা অনেকে ম্যাথ করে ফেলতেছো, বাপ রে কি ট্যালেন্ট তোলা। এবার দেখো -4p এর সাথে -4p যোগ করলে -8p। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে দেখো এগুলো কিন্তু অ্যারো চিহ্ন, তুমি হয় অ্যারো দিবা, নাহলে বা দিবা, নাহলে অর দিবা। এমন না যে তুমি সমান দিবা, সমান কিন্তু দেওয়া যাবে না, প্লিজ সমান দিও না। হয় অ্যারো দিবা, নাহলে বা দিবা, নাহলে অর দিবা, যে কোনো একটা। অনেকে ভুল করে দুইটাই সমান দিয়ে দেয়, দুইটা সমান দেওয়া যাবে না। এটা যোগ করলে -48, তাহলে পিটা রেখে দিলাম, -48 -8, মাইনাসটা এদিকে নিয়ে গেলাম। আবার অনেকে চাইলে দেখতে পারো যে মাইনাসে মাইনাসে কাটাকাটি করে দিতে পারো, এরকম করা যাবে, সমস্যা নাই। আবার এভাবেও লিখতে পারো যে -8p = 48, এখানে লিখে দিতে পারো -1 দ্বারা গুণ করে। এটা সবথেকে অথেন্টিক, জানো, এটা সবথেকে অথেন্টিক। আমরা যে বাক করি কাটাকাটি করে ফেলে, এগুলো আসলে অথেন্টিক না, এটাই অথেন্টিক। এবার পি রাখলাম, 48 কে 8 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসে? এটা দশমিক হবে, লাস্ট একটা দশমিক হবে, সুতরাং হবে। সুতরাং অনেকে কি করে লাস্ট একটা এরকম অর দিয়ে দেয়, সুতরাং হবে 6 8 48, 6 টাকা। ভারসাম্য দাম কয় টাকা চলে আসলে ভাইয়া? 6 টাকা। সুতরাং ভারসাম্য দাম পি বার সমান 6 টাকা। দেখো পি বার, একটু পি এর উপর একটা প্রাইম দিবা, পি এর উপর একটা কি দিবা? প্রাইম দিবা। কেন? কারণ এই দামটা হচ্ছে ফিক্সড, যতক্ষণ পর্যন্ত বাজারে 6 টাকা থাকবে, যতক্ষণ পর্যন্ত বাজারে দাম 6 টাকা থাকবে, ততক্ষণ চাহিদা যোগান সমান থাকবে। এই জন্য এটার উপর একটা বাদ দিতে হয়। আমি আবার বলতেছি, অনেকে বারবার প্রশ্ন করো যে স্যার পি এর উপর বারটা কেন দিচ্ছেন? বার দেওয়ার মানে হচ্ছে একটা ফিক্সড, স্থির। যখন এই কলমটা 6 টাকা বিক্রি হচ্ছে, তখন চাহিদার যোগান সমান থাকবে, নাহলে সমান থাকবে না। দেখো সমান হবে কিনা সেটা আমরা একটু প্রমাণ করে দেখি। আমাদের তো ভারসাম্য পরিমাণও বের করতে বলছে, তো পরিমাণের ক্ষেত্রে কি হবে? চাহিদা যোগান দুইটা সমান হবে। দেখো কিভাবে করতে হয়। আগে এই দাম পর্যন্ত বুঝছো কিনা বলো, দাম পর্যন্ত বুঝছো কিনা বলো। রেগুলার ক্লাস দিব, এতটুকু বুঝছো কিনা বলে। একদিকে সর্দি আর দিকে গাম, মানে একটা বেজাহাল অবস্থা। ওকে, এবার কি করবো জানো? এবার এটা মুছে দিচ্ছি, আমার মুছতে ইচ্ছা হচ্ছে না, আমার খুব আবেগ একটা জায়গা, মানে আমার খুব কম মুছতে ইচ্ছা হয়। সবগুলো জিনিস আমার এক জায়গায় থাকলে ভালো লাগে, আমার সব জিনিস এক জায়গায় থাকলে ভালো লাগে, মুছতে ইচ্ছা হয় না তেমন একটা। আচ্ছা এখানে একটা ফাঁকে ফুঁকে একটা জায়গা পাইছি, ওই জায়গাটা মেরে দিচ্ছি। আচ্ছা এবার লিখবো, দেখো এর নিচে লিখবো, এর নিচে কি লিখবো? পি বার এর মান কিউডি ও কিউএস এ বসিয়ে পাই, কিউডি ও কিউএস এ বসিয়ে পাই। আচ্ছা কিউডি ও কিউএস এ বসাচ্ছি, দেখো কিউডিতে বসাই। কিউডিতে কি লেখা ছিল? 40 - 4p, তাহলে 40 - 4 ইন্টু পি বারের মান কত ভাইয়া? পি এর মান কত? 6 টাকা। 6 বসালাম, 6 বসালে কত আসে? 4 4 6 24, কত আসবে তাহলে? 16 একক। ভাইয়া এটা কিন্তু একক, একটু খেয়াল করবা, এটা কিন্তু টাকা, এটা কিন্তু টাকা, আর এটা কিন্তু 16 একক। নেভার এভার ভুল করার ট্রাই করিও না, আল্লাহর রাস্তে প্লিজ। এবার আসো কিউএস এ বসাও। -8 + 4p ছিল, তাহলে -8 + 4 × 6, -8 + 4 6 24, আবার যোগ বিয়োগ করলে 16 একক। আই হোপ 16 এককই আসবে। তাহলে এটা আবার বলতেছি, এই দুইটা কিন্তু একক, কিউডি আর কিউএস এরা দুইজন হচ্ছে একক, আর এপি হচ্ছে টাকা, পি তো দাম। তাহলে দেখো এরা দুইজন সমান হয়ে গেছে না? কেন বলতো দাম সমান হয়েছে? কারণ এই দামটা হচ্ছে ভারসাম্য দাম, আর যে দামে এখানে লেখা আছে, দেখো যে দামে চাহিদা এবং যোগান সমান হবে সেটাই হচ্ছে ভারসাম্য দাম। তো এই যে 6 টাকা দামে চাহিদার যোগান সমান হয়েছে, এই জন্য এটাই ভারসাম্য দাম, এই জন্য এখানে লিখছে ভারসাম্য দাম। তাহলে এখন লিখবো সুতরাং ভারসাম্য পরিমাণ। আচ্ছা এই জায়গাটার জায়গা পাচ্ছি তো, ওহো ঠিক আছে, গুড। সুতরাং ভারসাম্য পরিমাণ
কিউ বার, দেখো কিউ, এটা কিউডিও না কিউএসও না, শুধু কিউ বার। 16 একক, 16 একক, কাজ শেষ। কিউ বার, শুধু কিউ, নট কিউডি নট কিউএস, অনলি শুধু কিউ। অনলি শুধু না, মানে শুধু কিউ থাকবে এখানে, কিউডি দিয়ে থাকবে না, কিউএস থাকবে না, অর্থাৎ কিউ দ্বারা পরিমাণটা বোঝাচ্ছে, অর্থাৎ 6 টাকা দামে চাহিদার যোগান দুইটা সমান হবে। আমরা ক্লিয়ার, অল ক্লিয়ার লিখেন, এতটুকু বুঝতে পারলে অল ক্লিয়ার লিখেন। এখানে এটা 3 নাম্বারের জন্য আসবে ভাইয়া, অল ক্লিয়ার লিখেন, অল ক্লিয়ার লিখেন সবাই, একটু বুঝতে পারলে অল ক্লিয়ার লিখেন, বুঝতে পারলে জাস্ট অল ক্লিয়ার লিখেন, একটু বুঝতে পারলে একটু অল ক্লিয়ার লিখেন। অল ক্লিয়ার, গুড। এবার ওই জায়গাটা একটু বলি, যেটা বলছিলাম যে অবস্থার পরিবর্তন, এই যে এই 3টা অবস্থা, এই 3টা কথা হচ্ছে আমাদের ভারসাম্য অবস্থার পরিবর্তনকে নির্দেশ করছে। মানে এই 3টা কথা যখন আসবে তখন হয় একটা হচ্ছে কম দাম বলবে, নাহলে একটা বেশি দাম বলবে, নাহলে কম দাম বেশি দাম দুইটা মিক্স করে বলতে বলবে, ঠিক আছে। দেখুন আমাদের দাম কয় টাকা আসছে, ভারসাম্য দাম কয় টাকা আসছে, ভারসাম্য দাম 6 টাকা আসছে। তো আমি বলছিলাম না ভারসাম্য দাম হচ্ছে এটা কম দাম বলছে, এই যে দেখছো কম দাম বলছে, এটা তো আমার অভিজ্ঞতা থেকে বলছে, তুমি তো বুঝে গেছো, তুমি তো আগে এটা করছো, বের করছো না, এটা করার পর এটা দেখো তো 5 টাকা বলছে, তাহলে 5 টাকা বললে অবস্থা বোঝা যাচ্ছে যে দাম কম বলছে। আর যদি 8 টাকা বলে তাহলে বোঝা যাচ্ছে যে বেশি বলছে। আর 5 টাকা 8 টাকা দুইটা দেখো, এখানে কিন্তু ইংলিশে আছে, কিন্তু মাথার মধ্যে রাখবা, আবার এটা বাংলা বুঝে নিও না, 7 টাকা বুঝে নিও না, এটা কিন্তু 8 ইংলিশে দেওয়া আছে, মানে এটাও ইংলিশে আছে, এটা বুঝে নিও, হ্যাঁ ভুল করবা না। তাহলে মাথার মধ্যে রাখবা, যদি উপরে ইংলিশ থাকে নিচেও ইংলিশ বলছে, এটা একটু মাথার মধ্যে রাখবা, এটা কিন্তু 8। 5 টাকাও বলতে পারে, 8 টাকা বলতে পারে, কম দাম বলতে পারে, বেশি দাম বলতে পারে, অথবা কম দাম বেশি দাম দুইটাই বলতে পারে, যেভাবে বলুক না কেন। আমি যদি এই দুইটা জিনিস বুঝতে পারি, একটা জিনিস বুঝতে পারলে হয়, এই জিনিসটা বুঝতে পারলে এই জিনিসটা আমি অটোমেটিক্যালি, এই জিনিসটা আমি অটোমেটিক্যালি আনসার করতে পারবো। যদি পরীক্ষা এটা আসে শুধু এটা লিখবো, যদি এটা আসে শুধু এটা লিখবো, আর যদি এটা আসে এই দুইটার সমন্বয়ে একটা আনসার লিখবো, এটা হচ্ছে বিষয়। তো এটা কিভাবে আনসার করবো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যদি দেখতে চাই তাহলে প্রথমে আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমি একটু লিখে নিই। আমাদের সমীকরণটা ছিল কিউ ইজ ইকুয়াল টু 4t মাইনাস 4p আর কিউ এস ইজ ইকুয়াল টু মাইনাস 8 প্লাস 4p। দেখা যাচ্ছে কি না আল্লাহ জানে। আচ্ছা দেখা যাচ্ছে না, একটু করে নিচে করে লিখতে হবে। আচ্ছা এগুলো তো তোমাদের কাছে আছে, নিচে লেখার দরকার নেই। এখন আমাকে বলছে, আমাকে ঘ নম্বর প্রশ্নে বলবে, ঘ নম্বর প্রশ্নে, হ্যাঁ বলবে সরকার দাম 5 টাকা নির্ধারণ করলে ভারসাম্য অবস্থার কি রূপ পরিবর্তন আসবে, অর্থাৎ দাম যদি কম রাখে সেক্ষেত্রে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন আসবে। আমরা 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি, তাহলে আমার লিখতেও জায়গা হবে অনেকগুলা, আমি লিখতে পারবো। এবার আসেন আনসারটা শুরু করি। আগে আমাকে আপনারা বলেন যে এটা কি ভারসাম্য দামের চেয়ে বেশি দাম না কম দাম, আপনারা আগে আমাকে বলেন, আগে আপনারা আমাকে বলেন যে এটা কি কম দাম লেখা হয়েছে নাকি বেশি দাম লেখা হয়েছে, আপনারা আমাকে বলেন। দেখি বলেন, এটা কি কম দাম না বেশি দাম? অবভিয়াসলি কম দাম। আমরা যে মন্তব্যগুলো লিখছিলাম সেগুলো কি আপনাদের মনে আছে? কম দাম বা বেশি দাম মন্তব্যগুলো কোথায় লিখছিলাম? এই যে এখানে, যদি ভারসাম্য দামের চেয়ে কম দাম নির্ধারণ করা হয়, যদি ভারসাম্য দামের চেয়ে কি নির্ধারণ করা হয়, কম দাম নির্ধারণ করা হয় বা বেশি দাম নির্ধারণ করা হয়, এই জিনিসটা মনে আছে কিনা বলেন তো? মনে থাকলে জাস্ট একটা ইয়েস লিখেন। এই জিনিসটা মনে থাকলে একটা ইয়েস লিখেন তো। এই জিনিসটা যদি মনে থাকে একটা ইয়েস লিখেন, জাস্ট একটা ইয়েস লিখেন। এই জিনিসটা যদি মনে থাকে জাস্ট একটা ইয়েস লিখেন তো। দ্রুত লিখেন, দ্রুত লিখেন। ওকে, আচ্ছা
কি বলছে ওর স্যার কোন পত্রের কোন অধ্যায়? এটা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এখানে একজন বলছিল যে কি বলছে যে স্যার ভারসাম্য ধারণা কে দিয়েছেন। দেখ, ভারসাম্য ধারণা কে দিয়েছে এটা স্পেসিফিক কোনো ইয়ে নাই, মানে কোনো স্পেসিফিক যে অমুক অর্থনীতিবিদ প্রথম ভারসাম্য ধারণা দিয়েছে এরকম কোনো অর্থনীতিবিদের কথা তো আমি পড়ি নাই আপাতত। তুই যদি পড়ে থাকিস জানিস, তবে ভারসাম্য নিয়ে অনেকে অবদান রাখছে, অনেক মানুষ অবদান রাখছে, ঠিক আছে। এখানে অনেক অর্থনীতিবিদের কথা আসবে তখন। তো সেক্ষেত্রে আসলে স্পেসিফিকলি ভারসাম্যের ধারণা কে দিয়েছে এই জিনিসটা আসে না। ভারসাম্য বলতে অনেকগুলো ভারসাম্য হতে পারে, বাজার ভারসাম্য হতে পারে, অনেক ধরনের বাজার ভারসাম্যের কথা আসতে পারে। এখানে আমরা যেটা বলতেছি সেটা চাহিদা এবং যোগানের ভারসাম্য। আবার চতুর্থ অধ্যায় যখন বলবো সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। এক এক জায়গায় এক এক ভারসাম্যের কথা আসতে পারে। তবে ওই জায়গাটা আমি এখনো পড়ি নাই যে ভারসাম্যের ধারণা অমুক অর্থনীতিবিদ দিয়েছে, এরকম এখনো পড়ি নাই। ওই জন্য বলতেছি যে যদি জানোস তাহলে আমাকে জানিস। হ্যাঁ, এরপর আসো তাহলে আমরা আনসারটা কিভাবে শুরু করবো স্যার? যেহেতু ঘ নম্বর, তাহলে আমরা এখানে চোখে দেখতেই পাচ্ছি, আমার চোখে একদম আঙুল দিয়ে দেখা দিচ্ছে এটা ভারসাম্যের দাম চেয়ে কম না। তাহলে আমরা লিখেই ফেলবো, প্রথমে লিখে ফেলবো। দেখো, এক্ষেত্রে আমরা 3 টাইপের স্টুডেন্ট দেখি এই আনসার গুলো লেখার ক্ষেত্রে। দেখো, উচ্চতর দক্ষতা আনসারটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে এরকম আছে, খুব বিশ্রী ভাবে লিখে এরকম আছে, সুন্দর মিক্স করে লিখে এরকম আছে। আমি 3 ক্যাটাগরির স্টুডেন্ট কথা বলতেছি। 3 ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে যারা ফার্স্ট ক্লাস আছে, তারা কি বলে জানো? তারা বলে সরকার দাম 5 টাকা নির্ধারণ করলে ভারসাম্য ব্যবস্থার কি পরিবর্তন হবে তার নিচে ব্যাখ্যা করা হলো। এবার সে এখানে যা ইচ্ছে তার মন মতো করে বুম বাং লিখে ফেলছে। এবার লিখে এখানে লাস্টে গিয়ে কি লিখে জানো? লাস্টে গিয়ে লিখে সরকার দাম 5 টাকা নির্ধারণ করলে কি অবস্থা হবে সেটা উপরে ব্যাখ্যা করা হলো। প্রথমে বলছে নিচে ব্যাখ্যা করছে, আবার এখানে বলতেছে উপরে ব্যাখ্যা করছে। তো স্যার এখানে এটা দেখে নিচে আসছে, আবার নিচে বলতেছে উপরে দাও। তাহলে স্যারের সাথে বিয়ে দেবি না, এটা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। তাহলে এরকম কিছু স্টুডেন্ট আছে। আর সেকেন্ড ক্লাস যারা আছে তারা বলে যে সরকার দাম 5 টাকা নির্ধারণ করলে কি অবস্থা আসবে সেটা আমি পরে বলতেছি, পরে মানে নিচে বলতেছি। তাহলে সে অঙ্ক টঙ্ক করে বহুত কিছু করে লাস্টে গিয়ে বলে যে এই অবস্থা হচ্ছে। এটা সেকেন্ড ক্লাস, ও বলতে পারে বাট পরে বলতে পারে। আর যারা থার্ড ক্লাস আছে, একদম থার্ড ক্লাস আছে, তারা প্রশ্ন দেখে আনসার বলে ফেলতে পারে। প্রশ্ন দেখে বলতে পারবে যে কি হবে না হবে, বাজারে কি হবে না হবে। প্রশ্ন দেখে বলতে পারবে বাজারে কি হবে না হবে। বলো এখন আমরা কোন ক্লাসের স্টুডেন্ট হতে চাই? আমরা এখন কোন ক্লাসের স্টুডেন্ট হবো? আমরা কি ফার্স্ট ক্লাস হবো, নাকি সেকেন্ড ক্লাস হবো, নাকি থার্ড ক্লাস হবো? কোন ক্লাসের স্টুডেন্ট হতে চাই বলো? ফার্স্ট ক্লাসের কাজ কি কি হবে সেটা নিচে বলতেছি, নিচে গিয়ে বলবে যে উপরে বলতেছি। সেকেন্ড ক্লাসের কাজ হচ্ছে কি হবে নিচে বলতেছি, এবার অঙ্ক টঙ্ক করে নিচে সে বলে। আর থার্ড ক্লাসের কাজ হচ্ছে কি প্রশ্ন দেখে আনসার। থার্ড ক্লাস, গুড। এই তো থার্ড ক্লাস। এতদিনে সবাই থার্ড ক্লাস হওয়ার চেষ্টা করতেছে, বুঝতে পারছো? এতদিনে থার্ড ক্লাস হওয়ার চেষ্টা করতেছে। ফলো হয়, দেখছো কি আগ্রহ। আচ্ছা, ক্লাস টাইমটা একটু পরে নেওয়ার চেষ্টা করবো, পরে আপাতত কর। তাহলে আমরা বলে দিব থার্ড ক্লাস, যেহেতু আমরা প্রথমে বলে দিই সরকার দাম 5 টাকা নির্ধারণ করলে চাহিদা, আমরা তো শিখে আসি কম দাম নির্ধারণ করলে চাহিদা বৃদ্ধি পাবে এবং যোগান হ্রাস পাবে, ফলে বাজারে ঘাটতি দেখা দিবে। এই লাইনটা বুঝছো কিনা বলো? এই লাইনটা বুঝছো কিনা বলো তো একটু? এই লাইনটা বুঝছো কিনা একটু বলো তো? আমার ক্লাসে সবগুলো মেয়ে ক্লাস করে দেখলাম, যে ফুরা ফাইন একটাও নাই। সুপন সে একজন আছে, সে ক্লাস করতেছে, আর বাকিরা তো সব মেয়ে দেখলাম, যে জিনু, পূজা, নুসাইবা, বৈশাখী, রিয়া, নিসাত, সব মেয়ে। প্রাচুর্য আছে, প্রাচুর্য সবসময় থাকে। আচ্ছা, এই যে ঘটনাটা যে বলছি, এই কথাটা এখন আমাকে প্রমাণ করতে হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, এবার কিভাবে প্রমাণ করবো দেখো, এটা স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1। হাই কি হলো? এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এবার স্টেপ 2 তে আসো। এবার স্টেপ 2 তে আমি লিখবো ভারসাম্য দাম 6 টাকা অবস্থায়। ভাইয়া ভারসাম্য দাম কিন্তু 6 টাকা অবস্থায়। আমরা 5-এর কথা এখনো বলি নাই, আমরা 6 টাকার কথা বলতেছি। ভারসাম্য দাম কয় টাকা অবস্থায় ভাইয়া? 6 টাকা অবস্থায় চাহিদার এবং যোগানের পরিমাণ 16 একক।
কিন্তু দাম 5 টাকা হলে, কিন্তু দাম 5 টাকা হলে, কিন্তু দাম কি হলে 5 টাকা হলে, বের করি এখন। কিউডি সমান 40 মাইনাস 4p সমান সমান 40 মাইনাস 4 ইন্টু 5, 40 মাইনাস 4 5 20 সমান সমান 20 একক। দেখেন তো এই যে 5টা করতে গিয়ে বলছি 5টা, ওই ওরা যেটা বলছে সেটা, কিন্তু দাম 5 টাকা হলে সেটা, ওরা যেটা বলছে 5 টাকা দামে কত, চাহিদা 20 একক। দেখো এই দেখো আগে 16 ছিল, চাহিদা 16 ছিল, যোগানে 16 ছিল, কিন্তু এখন 20 দেখো বেড়ে গেছে, দেখছো বেড়ে গেছে। এই যে বলছিলাম মিলে যাচ্ছে কথা। এবার কিউএস বের করি, -8 প্লাস 4p, তাহলে -8 প্লাস 4 ইন্টু 5, তাহলে -8 প্লাস 20 সমান সমান এটা থেকে এটা বিয়োগ করলে 12 একক। দেখছো যোগান হ্রাস পাইছে, যোগান আগে ছিল 16 এখন হয়ে গেছে 12। তাহলে কিন্তু দাম 5 টাকা হলে কিউডি 20 এবং কিউএস 12 একক। এতটুকু বুঝছো কিনা বলো তো, এই স্টেপ পর্যন্ত বুঝছো কিনা বলো তো, দুইটা স্টেপ বুঝছো কিনা বলো তো। এবার লাস্ট আরেকটা মন্তব্য লিখে দিলে কাজ শেষ। কেউ যদি চাই যে এখান থেকে একটা চিত্র আঁকবে তাও ভালো, চিত্র আঁকলে ভালো, ঠিক আছে। চিত্র আঁকতে না পারলে সমস্যা নেই। বুঝতে পারছো কিনা বলো। কারেন্ট চলে গেছে, ক্লাসটা করতে পারলাম না, সমস্যা নাই, পরে করে নিও। গার্ল পাওয়ার বুঝছো কিনা সেটা বল আগে। 16 কিভাবে, ও 16 কিভাবে একজন জিজ্ঞেস করছে 16 কিভাবে। এই যে এখান থেকে ওই 5 টাকা দামে 16 ছিল, যে 6 টাকা দামে 6 টাকা দামে 16, এটা তো আগে থেকে লিখছি, ওই আগে থেকে বলছি যে দাম যখন 6 টাকা ছিল তখন তারা চাহিদা এবং যোগানের পরিমাণ 16 একক, অর্থাৎ দুজনেই সমান ছিল। কিন্তু 5 টাকা দাম 5 টাকা হলে এই অবস্থা হয়েছে। এই জিনিসটা বুঝছো কিনা? ওকে বুঝছি, আচ্ছা ইয়েস, হ্যাঁ বুঝছি, গুড। এবার কেউ যদি চাও যে এটার উপর একটা চিত্র আঁকবা, এক্ষেত্রে দিয়ে একটা কথা লিখতে পারো। এই ক্ষেত্রে দেখো এই বক্সটা করতেছি, একদিকে রাখবো দাম, আর দিকে রাখবো চাহিদা, আর দিকে রাখবো যোগান। তাহলে দাম যখন 6 টাকা ছিল তখন চাহিদা ছিল 16, যোগান ছিল 16। দাম যখন 5 টাকা করে দিচ্ছে সরকার, 5 টাকা করে দিচ্ছে, দেখো চাহিদা হয়েছে 20 আর যোগান হয়েছে 12। এটা কোথায় থেকে? এটা গ থেকে। আর এটা কোথায় থেকে? এটা এখান থেকে দেখে দেখে লিখছি। তো এখান থেকে আমি যদি চিত্রটা আঁকি, চিত্রটা আঁকার ক্ষেত্রে কিভাবে আঁকবো দেখো, চিত্রটা কিভাবে আঁকতেছি দেখো। ও মা, একটা অবস্থা করলাম না। এই যে চিত্রটা কিভাবে আঁকতেছি দেখো। প্রথমে একটা লম্ব দিলাম, তারপর একটা ভূমি দিলাম, নিচে লিখলাম কিউডি কিউএস, উপরে লিখলাম হচ্ছে দাম। তা আমরা তো এগুলো আগেই শিখছি যে চাহিদা সবসময় নিচে, যোগান সবসময় নিচে, উপরে থাকবে দাম। দেখো দাম কত কত আছে, 6, 8 টাকা, 5 টাকা, 6 টাকা 5 টাকা, আচ্ছা 5 টাকা 6 টাকা, আগে কিন্তু 5 টাকা লিখতে হয়, হ্যাঁ, তারপর 6, ছোট থেকে বড় হয়। এখানে কত কত আছে, 16, 20, 12, 16, 20, 12, 16, 20, 12, 16, 20, এভাবে করে নিলাম। এভাবে করে নেওয়ার পর এবার কি করব দেখো, এবার হচ্ছে আমরা রেখা টাকবো। কিভাবে রেখা টাকবো স্যার? দেখেন 6 টাকা দামে প্রথমে চাহিদা আঁকবো। দেখো প্রথমে এই অংশটা দেখো, দাম আর চাহিদা, প্রথমে দাম আর চাহিদা এই দুইটা জিনিস আঁকবো, প্রথমে দাম আর চাহিদা এই দুইটা জিনিস আঁকবো। প্রথমে গয়ের কোয়েশ্চেনটা কি স্যার, এমন কি লিখতে হবে গতে হতে পারে না? না গ হতে পারে, এবার লিখতে হবে না, আমরা তো দেখতেছি। এটা কোন বোর্ড? আচ্ছা এটা কোন বোর্ড? এটা কোন বোর্ড জানি আমরা, দিনাজপুর বোর্ড 22, মানে আমাদের বই 39 নম্বর। আপনি আর্ট করেন চিত্র, আপনি আর্ট করেন চিত্র, বুঝি না আমি তুই কি বলতেছিস। আচ্ছা এবার দেখো, প্রথমে দামের সাথে চাহিদা, 6 টাকা দামে চাহিদা কত, 16, 6 টাকা দামে 16। এরপর 5 টাকা দামে কত, 20, 5 টাকা দামে হচ্ছে 5 টাকা দামে হচ্ছে 20। তাহলে এই যে চাহিদা আঁকা শেষ, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, এটা আমাদের চাহিদার নাম দিয়ে দিবা ডি 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 ডি। এবার দেখো, এবার দামের সাথে যোগান, দামের সাথে যোগান, 6 টাকা দামে যোগান কত, 16, আবার 6 টাকা দামে যোগান 16,
তাহলে এই রেখাটা আমি অন্য একটা কালার দিয়ে আঁকি, বাট তোমাদের পরীক্ষা তো কালার থাকবে না। 6 টাকা দামে 16 এইভাবে করে বড় করে একটা গোল্লা দিও। আর 5 টাকা দামে কত দেখো, 5 টাকা দামে 12, এই 5 টাকা দামে এখানে হচ্ছে 12, এই জায়গায় দিলে। তাহলে এই গোল্লা এই দুইটা মিলিয়ে দিলে এস এস। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে যে বিন্দুটা কোনাকুনি হয়েছে দেখো, কোনাকুনি হয়েছে, এখানে ই বসা দিবা। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা আমাদের মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা তো জানতাম যে 6 টাকা দামে ওরা কোনাকুনি হবে, মানে সমান হবে, পরস্পরকে ছেদ করা মানে কি সমান। কিন্তু 5 টাকা দামে দেখো, 5 টাকা দামে যোগান হচ্ছে 12। ভাইয়া যোগান 12 কেমন বলছি, এই যে এস মানে সাপ্লাই, যোগান হচ্ছে 12। কিন্তু চাহিদা কত, এই যে চাহিদা হচ্ছে 20, অর্থাৎ 20 জন মানুষ কিনতে রাজি আছে। এখানে দেখো, এখানে চিত্র না বুঝতে এখানে দেখো 20 জন মানুষ কিনতে রাজি আছে, কিন্তু বিক্রেতা বিক্রি করবে কয়টা, 12টা। তাহলে আরো একটা জিনিস নাই, একটা জিনিস শর্ট। এই শর্ট এটাকে বলা হয় ঘাটতি। এখানে লিখে দিতে পারো, চাইলে চিত্রের ভিতরে লিখে দিতে পারো। এখানে ভিতরে মুছে, শোনো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা চাইলে এই কাজটা করতে পারো। এখানে এই ভিতরের অংশটা এভাবে করে মুছে ফেলতে পারো, ভিতরের অংশটা এভাবে করে মুছে ফেলতে পারো। এই অংশটা থাক, এই অংশটা মুছে এখানে লিখে দিতে পারো, এভাবে করে একটা ডট ডট দিয়ে লিখতে পারো যে ঘাটতি। অর্থাৎ এই অংশটা ঘাটতি বোঝাচ্ছে। অর্থাৎ 12 জন কিনবে কিন্তু বিক্রেতা 20 জন কিনবে, 12টা বিক্রি করবে। আর একটা জিনিস শর্ট এটাকে বলা হয় ঘাটতি বা দুষ্প্রাপ্যতা। এটা অনেক সময় দুষ্প্রাপ্যতা বলে। আচ্ছা, ওকে ডি প্রাইম হবে, হ্যাঁ ডি প্রাইম লিখতে পারবা, চাইলে ডি প্রাইম লিখতে পারো, এস প্রাইম লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে দেখো, এই চিত্রটা বুঝতে পারছো কিনা বলো তো। তাহলে আমাদের স্টেপ হচ্ছে দেখো, একটা স্টেপ, দুইটা স্টেপ, এই চিত্রটা একটা স্টেপ, এটা হচ্ছে 3টা স্টেপ। তাহলে 3 স্টেপের জন্য 3। আর একটা লাস্ট স্টেপ আছে, ওই স্টেপে যাওয়ার আগে এতটুকু বুঝছো কিনা বলো, এই 3টা জিনিস বুঝছো কিনা বলো, এই 3টা জিনিস বুঝতে পারছো কিনা বলো। বুঝছি, ওকে বুঝতে পারলে এবার মন্তব্য লিখবো, লাস্ট একটা মন্তব্য লিখবো। সুতরাং দেখা যায় যে ভারসাম্য দাম অপেক্ষা কম দাম নির্ধারণ করলে বাজারে চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু যোগান হ্রাস পায়। ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়ে ঘাটতি দেখা দেয়। ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হয়ে ঘাটতি দেখা দেয়। কাজ শেষ। লাস্ট একটা লাইন লিখছি যে ঘাটতি দেখা দেয়। ও ঘাটতি বুঝো চাই, ঘাটতি মানে কি দেখ, চাহিদা কয়টা বলতো, কিউডি মানে তো চাহিদা না, মাইসে কিনবে কয়টা বলতো, চাহিদা মানে তুই বাজারে গেছিস, বলছো যে স্যার আমি 20টা নিব, কিন্তু আমি তোকে বলছি যে ভাই আমি 12টা বিক্রি করবো, যে কারণ আমার 5 টাকা দাম ভালো লাগতেছে না, আমি তো বিক্রেতা, আমার তো দাম ভালো কম হলে ভালো লাগবে না, তাই না? তো আমি বলছি 12টা। তাহলে তুই আরো 8টা কিনতে পারছস, 8টা তোর কাছে শর্ট পড়ে গেছে না? তুই মনে কর যে 20 জন থেকে আমার বইটা বিক্রি করার জন্য 20 জন থেকে অর্ডার নিচ্ছস, কিন্তু তুই আমার থেকে মাল পাইছিস 12টা, তাহলে 8টা শর্ট পাইছিস না? ওই 8টা হচ্ছে শর্ট। এই শর্টটাকে বলা হয় ইংরেজিতে শর্ট বলেনি, বাংলায় বলে ঘাটতি, অর্থনীতিতে বলে ঘাটতি। ঠিক আছে, ওকে বুঝতে পারছি কিনা এবার বলো, বুঝতে পারলে অল ক্লিয়ার লিখো ভাইয়া, অল ক্লিয়ার লিখো, বুঝছি বলে বুঝবো না, অল ক্লিয়ার লিখো, একটু কষ্ট করে সবাই একটু অল ক্লিয়ার লিখো, দ্রুত লিখো। নোসাইবা বন্ড, তুই ভালো বুঝতে হচ্ছে, জিজ্ঞেস করবো তো আমি, পড়া নেবো তো, তারপর দেখবো। অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। আচ্ছা, এবার দাম যদি 5 টাকা না বলে, 5 টাকা না বলে যদি 8 টাকা বলে, 5 টাকা না বলে যদি 8 টাকা বলে, তখন পারবা কিনা বলো তো? 5 টাকা না বলে যদি 8 টাকা বলে, তখন পারবা কিনা? ভাইয়া আমাকে যদি 5 টাকা না বলে যদি 8 টাকা বলে, তখন বলতে পারবো কিনা? তখন আমরা আনসার লিখতে পারবো কিনা? পারবো স্যার, পারবো, গুড। তখন জাস্ট কি হবে জানো, তখন এই কথাগুলো পরিবর্তন আসবে, এই জায়গাগুলো পরিবর্তন আসবে।
যেমন কি কি পরিবর্তন আসে, এবার আমি বলি যে চাহিদা বৃদ্ধি পাবে না বলে তখন বলবো যে চাহিদা হ্রাস পাবে এবং যোগান বৃদ্ধি পাবে। ফলে বাজারে ঘাটতি না বলে কি বলবো, বাজারে উদ্বৃত্ত দেখা দিবে, উদ্বৃত্ত দেখা দিবে। তো 6 টাকা অবস্থায় সবকিছু ঠিক থাকবে, 6 টাকা অবস্থায় সবকিছু ঠিক থাকবে, সবকিছু ঠিকঠাক লিখবো। এখানে 5 টাকা না লিখলে বলবো 8 টাকা, আর এখানে 5 টাকা না দিয়া করবো 8 টাকা দিয়ে, 4 8 32 হবে, এখানে এটা হবে 8 একক। আর এখানেও যদি 8 টাকা বসে 5 8 40 হবে, আর এটা যদি বিয়োগ করি 34 না 32 একক, 32 একক। তাহলে 6 টাকা ফিক্সড, এখানে 8 টাকা দিয়ে একটা হচ্ছে 8 একক হবে, আরটা হচ্ছে 32 হবে। তখন চিত্রটা এরকম নিচের দিকে না থেকে উপরের দিকে হয়ে যাবে, নিচের দিকে না হয়ে উপরের দিকে হয়ে যাবে। জাস্ট কিভাবে হবে আমি চিত্রটা একটু দেখাই দিচ্ছি, কারণ চিত্রটা বাকিটা তোলা দিয়ে যারা পারবি এই জিনিসটা আই হোপ বুঝতে পারছোস যে কি কি হবে না হবে সেটা। চিত্রটা কেমন হবে আমি একটু বলে দিচ্ছি। এটা যদি চাহিদার যোগান বসে, আর এখানে বসবে দাম, দাম হচ্ছে কি 6 টাকা আর 8 টাকা। এখন 6 টাকাটা আগে বসবে, 8 টাকাটা পরে বসবে। দেখো 6 টাকা আগে মানে ছোটটা আগে, বড়টা উপরে। এরপরে এখানে কত 8 16 32, তাহলে 8 16 32, 8 16 32। আবার চাইলে এরকম নিতে পারো 8 16 24 32, এভাবে করে নিতে পারো কেউ চাইলে। তাহলে এবার আঁকবো, কিভাবে আঁকবো স্যার? প্রথমে চাহিদা আঁকো, 6 টাকা দামে 16, আর 6 টাকা দামে এটাও সরি 6 টাকা দামে 16, 8 টাকা দামে 8, 8 টাকা দামে 8। তাহলে এটা হচ্ছে চাহিদা, এটা হচ্ছে চাহিদা, ডি ডি প্রাইম। হ্যাঁ, এবার আসো যোগান আঁকতেছি। 6 টাকা দামে যোগান কত 16, 6 টাকা দামে যোগান 16 এই জায়গায়। 8 টাকা দামে যোগান কত 32। দেখো এই 8 টাকা দাম যখন বেড়ে গেছে, বিক্রেতা বেশি বিক্রি করতে যাচ্ছে, এই জায়গায় চলে গেছে, তখন বিন্দুটা এখানে চলে যাবে এস এস। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের ভারসাম্য অবস্থা ছিল, আর এই জায়গাটা হচ্ছে উদ্বৃত্ত, এই জায়গাটা হচ্ছে উদ্বৃত্ত। অর্থাৎ মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে মানুষ কিনবে কম কিন্তু বিক্রেতা বিক্রি করতে বেশি। তাহলে বিক্রেতার কাছে 8টা বিক্রি করার পর জিনিস থেকে যাবে, থেকে যাওয়াটাকে বলা হয় উদ্বৃত্ত, মানে এটা থেকে যাবে। তো এতটুকু বিক্রেতা জিনিস নিয়ে আসছে, এতটুকু বিক্রি হবে, এই অংশটা থেকে যাবে না, এই অংশটা হচ্ছে উদ্বৃত্ত। তো এরকম করে আমরা বলবো দাম যদি বেশি রাখা হয়, ভারসাম্য দাম অপেক্ষা কম দাম না বলে বলবো বেশি দাম যদি রাখা হয়, সেক্ষেত্রে উল্টা হবে আর কি। ফলে উদ্বৃত্ত না বলে এখানে ঘাটতি না বলে উদ্বৃত্ত বলবো। পারবো? আচ্ছা 7টা করবো, ঠিক আছে। ও তুই বন্ড, ইনশাল্লাহ পারবো। তাহলে আমি যদি তোমাদেরকে এই দুইটা জিনিস বাড়ির কাজ দিই, বলো এমনিতে ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে আমার, বুঝতে পারছো? এই দুইটা জিনিস যদি বাড়ির কাজ দিই, এই দুইটা জিনিস যদি বাড়ির কাজ দিই, তোমরা আমরা তো এটা করে ফেলছি অলরেডি, এটা শেষ, এটা শেষ। যদি এই দুইটা বাড়ির কাজ দিই, পারবা? এই দুইটা যদি বাড়ির কাজ দিই, পারবা? তোমরা কি করবা, আগে করবা কিনা সেটা বলো। পরে দুইটা যদি বাড়ির কাজ দিই, সেটা করবা নাকি করবা না? ইয়েস অর নো লিখো, করবা নাকি করবা না, জাস্ট ইয়েস অর নো লিখো তো আগে। ইয়েস, পারবো। আচ্ছা ইয়েস লিখছ না? আচ্ছা তাহলে এই দুইটা বাড়ির কাজ করবা নি? আমি মানে বুঝতেছো অবস্থা কি অবস্থা, যদিও ক্লাস কি একটা অবস্থা, খারাপ অবস্থা, বাট এই যে ঘামের কারণে মানে কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে আমি সমীকরণ বেসিস যে অঙ্কগুলো আছে সেগুলো নো ইয়েস হ্যাঁ করবো। আচ্ছা তাহলে এই দুইটা বাড়ির কাজ করবা, সাথে সাথে আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারার মতো আমি সমীকরণ থেকে, বই থেকে কি কি প্র্যাকটিস করবা সেটা বলে দিচ্ছি। সমীকরণ থেকে কি কি প্র্যাকটিস করবা, সমীকরণ থেকে কত কত প্র্যাকটিস করবা সেটা বলে দিচ্ছি। সমীকরণ থেকে কিন্তু সব থেকে বেশি আসে, জানো তোমরা? কত কত করবা সেটা বলে দিচ্ছি, একটু লিখে নাও সবাই, জাস্ট একটু লিখে নাও। সরি রে ভাই, সরি সরি সরি, তোদের কান জ্বালা ফালা করে ফেলছি। 3 6 10, 3 6 10 17 20 24 32 33 36 39 46 49 51
53, 60, 61। এগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস। ওই দুইটা তো মাস্ট করতে হবে। এখান থেকে যে কোনো পাঁচটা হাউস ওয়াইফ হিসাবে করে জমা দিবা, গ্রুপে সাবমিট করবা, সবাই গ্রুপে সাবমিট করবা, যারা গ্রুপে সাবমিট করবে না তাদের গ্রুপ থেকে লিভ দেওয়া হবে, আবার 50 টাকা জরিমানা দিয়ে আবার অ্যাড করা হবে। এই কথা ক্লিয়ার কিন্তু, বারবার বলে দিচ্ছি যারা SW গ্রুপে সাবমিট করবা না তাদেরকে লিভ দেওয়া হবে, আবার 50 টাকা দিয়ে অ্যাড করা হবে। যারা 50 টাকা দিবে তাদেরকে আবার পরে অ্যাড করবে। সোজা বলেছি। এবার করবা নাকি করবা না সেটা তোমার ব্যক্তিগত বিষয়। এবার তোমার মন চাইলে করো, মন না চাইলে করো না করো। নুসাইবা, আচ্ছা আমি দুষ্টামি করছি স্যার। 52 নাম্বারটা একটু বুঝাই দেন। পারতেছি না। 52 নাম্বারটা কি? আচ্ছা 52 নাম্বারটা একটু দেখি। আপেলের আর স্থিতিস্থাপকতার সাহায্যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 52 নম্বর প্রশ্নটা বলছে। আর একটা বিশাল একটা কথা বলছিল কিন্তু আমার মনে নাই স্যার কোন গ্রুপে। এই গ্রুপে আপনার সাথে কক্সবাজারে দেখা হয়েছিল। হ্যাঁ উৎসবে দেখা হয়েছিল। আচ্ছা বিশাল তুই, ওহো খেয়াল ছিল না তখন। আচ্ছা আমি ওই 52 নম্বরটা একটু বলতেছি। 52 নম্বর প্রশ্নটা যদি তোমাদের থাকে তোমরা 52 নম্বর প্রশ্নে যাও। আমার কাছে যদিও 52 নম্বর প্রশ্নটা আছে, আমি একটু যাচ্ছি 52 নম্বর প্রশ্নে যাচ্ছে আমি। ওহো কি গরম লাগতেছে বিশ্বাস করবি, তারপরও তোদের বকা খাচ্ছি এই জন্য নিচ্ছি। ছোট মানুষ আমি, তোরা বড় মানুষ আমার, তোরা আমাকে যে বকা জোকা করস অত ভয় লাগে তোদেরকে। ওকে দেখ এবার প্রশ্নটা আই হোপ দেখা যাচ্ছে। প্রশ্ন আই হোপ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো বলছে আর স্থিতিস্থাপকতার সাহায্যে আপেলের সাথে কমলার সম্পর্ক নির্ণয় করো। ভাইয়া এরকম যদি দুইটা দ্রব্য যদি সম্পর্ক বলে তখন সম্পর্কটা হয় পরিপূরক হবে নাহলে পরিবর্তক হবে, নাহলে পরিবর্তক হবে। এখন পরিপূরক আর পরিবর্তক বের করার জন্য আর স্থিতিস্থাপকতা বের করতে হবে। আর স্থিতিস্থাপকতাকে আমরা বলি ইসি। ঠিক আছে, ইসি বের করতে গেলে দুইটা জিনিস থাকে। একটি দ্রব্যের দাম এবং অন্য দ্রব্যের চাহিদা। একটি দ্রব্যের দাম অন্য দ্রব্যের চাহিদা। তো আমাকে এখানে দুইটা দ্রব্য অলরেডি দেওয়া আছে, আপেল এবং কমলা। তাহলে আমি যদি আপেলের দাম নিই কমলার চাহিদা নিতে হবে, আবার কমলার দাম নিলে আপেলের চাহিদা নিতে হবে। এটা হচ্ছে প্রশ্ন বেসিসের কথা, আমি কি নিব না নিব সেটা। আচ্ছা এটার জন্য আমরা যদি করতে চাই প্রথমে আমরা ঘ নম্বরে কি করব বলতো, প্রথমে ইসি কাকে বলে সেটা বলবো। এবার ইসির সংজ্ঞাটা দেওয়ার পর এবার হচ্ছে ইসির সূত্রটা লিখবো। ইসির সূত্রটা কি? ইসির সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। আমি বলছি কি তুমি এখানে ইসি আর পি সূত্র সেম, একদম সেম, শুধু পি এর জায়গায় একটা কথা আসবে, কিউডির জায়গায় একটা কথা আসবে। মানে এখানে একটা কথা আসবে, জাস্ট কি কথা আসবে সেটা আমরা এখন বক্স করলে বুঝতে পারবো। এই যে বক্সটা এই জন্য করা শিখেছিলাম, বক্সটা শিখেছি এই জন্য বক্সটা। তাহলে আমি কি বলছি আর ইসি বের করতে হবে। ইসি বের করার জন্য একজনের দাম লাগে, অন্যজনের কি লাগে বলতো, অন্যজনের চাহিদা লাগে। তাহলে এখান থেকে আমরা যদি আপেলের দাম দেওয়া আছে, দেখ আপেলের দাম দেওয়া আছে 120 থেকে যখন 150 টাকা হয় দাম দেওয়া আছে, তাহলে আপেলের দাম নিতে পারি। আপেলের যদি দাম নিই, কমলার চাহিদা দেওয়া আছে কিনা দেখ, এই কমলার চাহিদা 250 থেকে 300 দেওয়া আছে, তাহলে এটাও নিতে পারি। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে প্রাইস অফ আপেল। দেখো আপেলের দাম কেউ চাইলে এইভাবে লিখতে পারো যে আপেলের দাম, আমি অত কিছু না বলে লিখবো কি পি এ, মানে প্রাইস অফ অ্যাপল, মানে পি এ। কমলাকে কি বলে, কমলার চাহিদা। তোমরা চাইলে এখানে লিখতে পারো যে কমলার চাহিদা, এভাবে করে লিখতে পারো। বাট আমি কি লিখবো জানো, আমি লিখবো কিউডি অফ অরেঞ্জ। অরেঞ্জ মানে কি কমলা, অরেঞ্জ মানে কমলা না লেবু। আচ্ছা অরেঞ্জ মানে কমলা, ঠিক আছে, লেমন মানে লেবু। তাহলে এই দেখো পি এ মানে পি এর পাশে এ আছে, মানে এখানে এ বসাবো, এখানে এ বসাবো, ঠিক আছে। আর কিউডির পাশে অরেঞ্জ মানে ও বসাবো। এখন তুমি যদি আবার কেউ অনেকে দেখো আপেলকে এক্স মনে করে, আপেল এক্স অরেঞ্জ ওয়াই, এভাবেও করতে পারবা, সমস্যা নাই, কোনো প্যারা নাই, একদম সোজা। বক্সটা করতেছি দেখো, 120 থেকে কত হয়েছে 150, 120 থেকে যখন 150 হয়েছে, দামের জায়গায় দাম, তখন আপেলের দাম বেড়ে যাওয়ায় কমলার চাহিদা 250 থেকে 300, 250 থেকে 300, ঠিক আছে, 250 থেকে 300।
তাহলে এবার আচ্ছা আমি যে করছি এই জায়গাটা করছি, এই জায়গা পর্যন্ত বুঝছিস কিনা বলতো, এই জায়গা পর্যন্ত বুঝছি কিনা বলতো, এই জায়গা পর্যন্ত বুঝছি কিনা বলতো, আগে অঙ্ক করার আগে এই জায়গা পর্যন্ত বুঝছি কিনা বলো, এই জায়গা পর্যন্ত। কালকেও ক্লাস হবে, কালকেও ক্লাস হবে, টানা ক্লাস, টানা ক্লাস হবে। বলো এই জায়গা বুঝছো কিনা বলো, এই জায়গা বুঝছিস কিনা বল, বুঝছি, গুড। আচ্ছা এবার ডেল কিভাবে বের করে ভাই, ডেল বের করে নিচেরটা থেকে আগেরটা বিয়োগ। দেখ ডেল কিউডি ও, এই যে কিউডির ডেল মানে কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। 300 থেকে 250 বিয়োগ, 300 বিয়োগ 250, এই যে 300 বিয়োগ 250। ডেল পি এ, এই যে পি এর 100 থেকে 150 থেকে 120 বিয়োগ। এবার ডেল পি 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 এর পাশে তো ডেল না থাকলে কি বলছি, প্রথম কত 120, কিউডিও প্রথম কত 250, যেহেতু ডেল নাই প্রথমটা, ডেল না থাকলে কি প্রথমটা, আর ডেল থাকলে পরেরটা থেকে আরেকটা বিয়োগ করে বের করতে হবে। তাহলে উপরে হয় কত 50, নিচে হয় কত 30, 120 250, 3 12 36, সরি 3 4 12, 4 5 5 25, 5, তাহলে উপরে 5 নিচে 4, এটা পজিটিভ ফিগার, সরি উপরে 4 নিচে 5, ভাগ করলে কত হয় 0.8, এরকমই হবে 5 8 40টা, হ্যাঁ 0.8। তাহলে বলতো এটা ধনাত্মক না ঋণাত্মক, বলতো এটা ধনাত্মক। তাহলে সুতরাং যেহেতু যেহেতু ইসি এর মান ধনাত্মক, সেহেতু আপেল ও কমলা পরস্পর, বলো পরস্পর কি, দেখি তোমরা বলো, আবার বুঝান বলে, আল্লাহ রে কলে প্রবলেম হবে না, না 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 এক্স ওয়াই দিতে হবে না, আমি এই ব্যাচে ভর্তি হয়েছে, আমি দ্বিতীয় পত্র পাইনি, দ্বিতীয় পত্র কমপ্লিট করতে হবে, আর দ্বিতীয় পত্র আমরা অলরেডি একবার কমপ্লিট করছি, আবার বুঝান বলে, আল্লাহ 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 তুই তো মারি ফেলবি ভাই। আমি বলছি আর স্থিতি স্থাপ কথা বললে ইসি বের করতে হয়, ইসি বের করতে হয় কেন, যখন এরকম দুইটা দ্রব্যের সম্পর্ক বলে, দুইটা দ্রব্যের সম্পর্ক বলে, তুই স্থিতিস্থাপকতা ক্লাসটা করবি, যদি ইসি বের করতে যাস একজনের দাম নিতে হবে অন্যজনের চাহিদা। এক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা আপেলের দাম নিছি আর কমলার কি নিছি, চাহিদা নিছি, কমলার চাহিদা নিছি, এই বক্সটা করছি, সূত্রটা লিখছি, সূত্রটা সেম ইপি এর মতো, জাস্ট আপেলের দাম এই জন্য আপেল লিখছি, পি এর পাশে চাহিদাটা অরেঞ্জের এই জন্য অরেঞ্জ লিখছি। এবার ডেল দিয়ে কিভাবে কিভাবে বের করে, এই অঙ্কটা যদি তুই না পারস কি করতে হবে। আচ্ছা কাছ থেকে বাকি ক্লাসগুলো লিঙ্ক নিয়ে, সব ক্লাস ওখানে দেওয়া আছে, পরিবর্তক দ্রব্য, গুড, পরস্পর পরিবর্তক দ্রব্য। এই আমি এই পরিবর্তক দ্রব্য এই কথাটা জানার জন্য বসেছিলাম, যে এতক্ষণ একজন রিয়া বলছে, জাস্ট আর কেউ বলে নাই। তাহলে পরস্পর পরিবর্তক দ্রব্য, এই যে দেখছো আমি কি বলছিলাম, হয় এরা পরিপূরক হবে নাহলে পরিবর্তক হবে, এই যে পরিবর্তক দ্রব্য বলে ফেলছি। তোমাদেরকে একটা নিনজা টেকনিক বলি, এই পদ্ধতিটা হচ্ছে সেকেন্ড ক্লাসের স্টুডেন্টের জন্য, যারা কি করছে অঙ্ক করে তারপর আনসার করছে। ইফ ইউ ওয়ান্ট টু বি থার্ড ক্লাস স্টুডেন্ট, you have to answer the first line, প্রথম লাইনে আনসার বলে ফেলতে হবে। এখন প্রথম লাইনে চাইলে আনসার বলা যায় কিভাবে জানো, যদি লিখে রাখতে পারো, একটু লিখে রাখতে পারো, মনে রাখো, এভাবে করে লিখে রাখো, যদি দেখো যে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা বাড়ে, আবার দাম কমলে চাহিদা কমে, অর্থাৎ সমমুখী, সমমুখী, দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, তখন বুঝবা পরিবর্তক, পরিবর্তক। যদি দেখো দাম আর চাহিদা, দাম ও চাহিদা বিপরীতমুখী, অর্থাৎ একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, এই তখন বুঝবা পরিপূরক। দেখো এখানে দেখো দাম বাড়ছে 120 থেকে 150, দাম বাড়ছে, চাহিদা বেড়ে গেছে, দেখো সমমুখী, দাম বাড়লে চাহিদা বাড়ে, এরা সমমুখী, সমমুখী মানে পরিবর্তক। যদি এমন হয়তো দাম বাড়ছে চাহিদা কমে গেছে, তখন তারা হয়তো পরিপূরক। তাহলে এভাবে করেও বলা যায়, এভাবে করেও বলা যায়। আচ্ছা 7টা ব্যবস্থা করব, দেখা যাক। ওকে আমরা কি বুঝতে পারছি এখন, না বুঝলে আবার দেখে নিস, টেনে দেখে নিস, বিশ্বাস করবি বল তল কিছু নাই, সত্যি বল কিছু নাই, তারপরেও কষ্ট করে ক্লাস নিচ্ছি, বিশ্বাস নিস, মানে সর্দির কারণে কথা বলতে পারতেছি আমরা। আচ্ছা আই হোপ সবাই বুঝতে পারছো। আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি, শার্টের অবস্থা কি সেটা যদি তোদের দেখাতে পারতাম তাহলে মনে মনে খুশি হইতাম। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, খোদা হাফেজ।